আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। দাম বৃদ্ধির পরও বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি সয়াবিনের সরবরাহ। বেড়েছে নিত্য প্রয়োজনীয় গুঁড়া মশলার দাম। সবজির বাজারেও কাটছে না অস্বস্তি। ঈদ সামনে রেখে ব্যস্ত টাঙ্গাইলের গবাদি পশু খামারিরা। উদ্বৃত্ত পশু থাকলেও গোখাদ্য নিয়ে চিন্তা। দাবি, ভারতীয় গরু আসা বন্ধ করলে দেখবেন লাভের মুখ। চিরার ভুসি আনবার গেলে এর দাম আছে 900 টাকা বস্তা। কেমনে করে গরু পালবো? 1 বছর ধরে পালতেছে, আমার পরে 60-70 হাজার টাকা খরচ হয়েছে এই গরুতে। বিদেশি জাতের ছিল, সেগুলা বিক্রি করেছি। এখন আমরা কুরবানির জন্য দেশি গরু প্রস্তুত করছি। হাম উপসর্গে ঠেকানো যাচ্ছে না শিশু মৃত্যু। 24 ঘন্টায় সিলেট ও বরিশালে প্রাণ গেছে 5 জনের, বাড়ছে রোগীর ভিড়। বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে দেশি বিদেশি 5 শতাধিক সাংবাদিক, গবেষক, সম্পাদকের যোগদান। দাবি, কমানো যায়নি ঝুঁকি ও নজরদারির শঙ্কা। জার্নালিজম করতে গেলে যেরকম ফান্ড থাকে আমাদের এখানে সেরকম কিছু না, ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয়। এইটাই আমাদের নীতি ছিল, যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। রবীন্দ্র জন্মজয়ন্তীতে স্মৃতি বিজড়িত 3 জেলায় বর্ণাঢ্য আয়োজন। বক্তাদের দাবি, সার্বজনীন সাহিত্য চর্চা বাংলা ভাষাভাষীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাহিত্যের যে বাণী, যে কথাগুলো তিনি এই উপমহাদেশে বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। কাল পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের শপথ। বিকেল নাগাদ জানা যাবে নতুন মুখ্যমন্ত্রীর নাম। তামিলনাড়ুতে থালাপাথির সরকার গঠনে অনিশ্চয়তা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। লিটারে 4 টাকা দাম বাড়ানোর পরও বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। 1.5 সপ্তাহ আগে ভোক্তা পর্যায়ে লিটারে 4 টাকা দাম বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু দোকান পর্যায়ে কমে আসে আনুপাতিক মুনাফা। পরিবেশকরা বলছেন, এ কারণে পর্যাপ্ত সয়াবিন তেল নিতে চাচ্ছে না অনেক দোকানি। এদিকে লবণ চিনির পাশাপাশি দাম বাড়ছে হলুদ মরিচের গুঁড়ার দাম। গেল 29শে এপ্রিল ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসে। ধারণা করা হয়েছিল 3 থেকে 4 দিনের মধ্যে যোগান স্বাভাবিক হয়ে আসবে, কিন্তু তা হয়নি। দোকানিদের অভিযোগ, সব কোম্পানি এখনো পুরো মাত্রায় তেল বাজারে দিচ্ছে না। পরিবেশকদের দাবি, লাভ কমে যাওয়া অনেক দোকানি তেল নেওয়া কমিয়ে দিয়েছেন। বন্ধ হয় না, মানে ওটা সরবরাহ কম। 3 কোম্পানি তেল বাজারে সরবরাহের মধ্যে আসে নাই। নতুন তেল ওরা বাজারে ছাড়ে নাই, কিন্তু অন্যান্য কোম্পানি ছাড়ছে। যে পরিমাণ কোম্পানিগুলো ব্যবসায়ীদেরকে লাভ দিচ্ছে, লাভে ব্যবসায়ীরা আসলে সন্তুষ্ট না। কিনা পড়ছে দেখা যাচ্ছে 96 টাকা 97 টাকা কিনে পড়ে যাচ্ছে আমাদেরই। তার আমরা আবার বিক্রি করলে হয়তো 50 পয়সা লাভে বা 20 পয়সা লাভে বিক্রি করতেছি। তখন একটা দোকানদার মগবাজার থেকে আসলো বা রামপুরা থেকে আসলো, দূর থেকে আসলো, তারা এটা তো আবার ক্যারিং খরচ দিয়ে নামাবে, আবার ক্যারিং খরচ দিয়ে আবার নিয়ে যাবে। ওইখান পর্যন্ত যাইতে যাইতে তো 98 টাকায় পড়ে গেল। কার কাছে বলবেন সেটা বলার একটা সুযোগ তো থাকা লাগবে। লবণ ও চিনির বাজারে উত্তাপ বাড়ছে। হলুদ মরিচের গুঁড়ার দাম বেড়েছে কেজিতে 40 থেকে 50 টাকা। অন্য মশলার দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে আলু বোখরা ও এলাচের দাম। আসে তো বাইরের থেকে, ওই পারবে এগুলোর দামটা অতিরিক্ত। যেমন 1 কেজি আলু বোখরা ছিল 600 টাকা, আজকের বাজার 1300-1400 টাকা। 1 কেজি কাঠবাদাম ছিল 1200 টাকা, আজকের বাজার ধরেন খুচরা বাজার 1400 টাকা। কোম্পানি চাকরি করে 40-50 হাজার টাকা চাকরি করে, তার জন্য বাসা ভাড়া দেওয়া, ছেলে মেয়েদের লেখাপড়া করা এবং বাজারের জিনিসপত্র অনেক ঊর্ধ্বগতি, তার জন্য কষ্ট হচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তে শুরু করেছে পোলাও চালের দাম। দাম কেন বাড়ছে এটা বলতে পারেন। আগে এক কোম্পানির পোলাও চালের খুচরা মূল্য ছিল 175 টাকা, এখন করছে আপনার 190 টাকা। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।
অস্বস্তি ছড়িয়েছে সবজি বাজারে। বেশিরভাগ সবজির জন্য গুনতে হচ্ছে 70 থেকে 80 টাকা। বৃষ্টির কারণে ফসলের মাঠ থেকে সরবরাহ কমেছে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে যোগান নেমেছে অর্ধেকে, এমন দাবি বিক্রেতাদের। এর সাথে যোগ হয়েছে পরিবহনের বাড়তি খরচ। চড়া নিত্যপণ্যের বাজারে সবজির এমন অস্বাভাবিক দামে বিপাকে পড়েছেন সীমিত আয়ের ক্রেতারা। স্বস্তির খবর নেই সবজির বাজারে। 60 টাকার নিচে মিলছে না কোনো সবজি। বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 70 থেকে 80 টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে মাঠ থেকে সবজির সরবরাহ কমেছে, যার ফলে রাজধানীতে সবজির যোগান কমেছে, আর তাই দামও বেড়েছে। বেশ কিছু সবজির দাম এরই মধ্যে শতকের ঘর পার করেছে। 1 কেজি শসার জন্য গুনতে হবে 120 টাকা। কাঁচামরিচের জন্য দিতে হবে একই দাম। ভালো মানের বেগুন, পেঁপের দাম হাঁকা হচ্ছে 100 টাকা। এছাড়া পটল, করলা, ঝিঙ্গে কিনতে চাইলে দিতে হবে 80 টাকার বেশি। চরম মূল্যস্ফীতির চাপে থাকা সীমিত আয়ের ক্রেতাদের জন্য বেশ অসহনীয় হয়ে উঠেছে সবজি বাজার। সবজির বাজার সবই তো দাম বেশি চাচ্ছে, মানে এরা বলে যে গুড়া থেকেই দাম, এখনো দাম আর কি, সব কিছুর দাম বেশি। শসার দাম বেশি, সব কিছু সবজি, ঝিঙ্গা, চিচিঙ্গা যা কোন সবই বেশি। বেগুন, পটল, করলা আপনি যা দেখেন 100 টাকা 80 টাকা কেজি, এর নিচে কোনো তরকারি নেই। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় রাজধানীর বাজারগুলোতে সবজির সরবরাহ অর্ধেকে নেমেছে, এমন দাবি বিক্রেতাদের। সবজির সরবরাহ এবং উৎপাদন পরিস্থিতির আরও খবর জানতে আমরা যাচ্ছি মানিকগঞ্জে BM খোরশেদের কাছে। ধন্যবাদ। আমি এখন রয়েছি মানিকগঞ্জের যে পাইকারি যে সবজি আড়ত, জাগির বন্দর আড়তে। বৃষ্টির কারণে সবজি ক্ষেত আসলে কিছুটা বিনষ্ট হয়েছে এবং যে কারণে সবজির উৎপাদনে কিন্তু ঘাটতি দেখা দেওয়ায় বাজারে কিন্তু সবজির সরবরাহ কিন্তু ঘাটতি রয়েছে এবং যেহেতু সরবরাহ ঘাটতি, সে কারণে সবজির দামও কিন্তু কিছুটা বেড়েছে। মানে বৃষ্টিতে জালি জুলি নষ্ট হয়ে গেছে, এর কারণে মালের অভাব পড়ে গেছে, এর কারণে দাম বেশি। ওই রকম বিক্রি করতে পারি না, প্রত্যেকটা আড়তদার, প্রত্যেকটা পয়রা সবার লসের দিক যাচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে নতুন সবজি বাজারে না ওঠা পর্যন্ত এই সবজির দাম কিন্তু কমার আপাতত কোনো সম্ভাবনা নেই। একটা ফসল শেষ হয়ে গেছে, আর একটা নতুন করতেছে, কিন্তু গাছও চারা হয়ে গেছে অলরেডি। এখন ওই সবজিটা বাজারে আসতে 20-25 দিন সময় লাগবে। আমরা এখন হাওর অঞ্চলের সবজি বাজার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি নেত্রকোনায়। সেখানে রয়েছেন সহকর্মী কামাল হোসাইন। ধন্যবাদ কোশেন। নেত্রকোনার হাওর অঞ্চলে যে সবজিটা উৎপাদন হতো, বৃষ্টি এবং পাহাড়ি ডলের কারণে সেসব সবজি নষ্ট হয়ে গেছে। স্থানীয় বাজারে যে সবজিগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা, এবং এই অঞ্চল থেকে আসা সবজিগুলো কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটা দাম বেড়ে গেছে। সবকিছু জিনিসের দাম বাড়তি ভাই, মানে আমরা তো না গায়ে মরণ দেবো ভাই, আর কি করে দেবো ভাই। শাকসবজির দামও বাড়া, তেলের দাম বাড়া, সবজি বাড়া। মাল আমরা এত দাম দিয়ে নিয়ে আসার পরেও আমরা মাল বেচতে পারতেছি না। বিক্রেতারা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছেন। তেলের দাম বাড়াতে পরিবহন খরচ বাড়িয়ে গেছে, আমাদের ভাড়া বাড়িয়ে গেছে, যার ফলে ভাড়ার প্রভাবটা তো মালের উপরে পড়তেছে। এই ছিল নেত্রকোনার হাওর অঞ্চল থেকে সবজির বাজারের সর্বশেষ। কোরবানির ঈদের আগে এবার মশলার বাজারে উল্টো চিত্র। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে মশলা জাতীয় সব পণ্যের দাম নিম্নমুখী, যা পর্যাপ্ত আমদানির প্রভাব বলছেন পাইকার ও আড়তদাররা। এখন চট্টগ্রাম বন্দরে খালাস হচ্ছে আরও অনেক চালান, পাইপলাইনে রয়েছে আরও। কোরবানি ঈদের আগে মশলা জাতীয় সব পণ্যের মূল্য বৃদ্ধি প্রতি বছরের নিয়মিত চিত্র। এ সময় খাতুনগঞ্জে উত্তাপ টের পাওয়া যায় সহজেই। তবে এবারের চিত্র এখন পর্যন্ত কিছুটা ব্যতিক্রম। পর্যাপ্ত আমদানি ও মজুদের কারণে দাম নিম্নমুখী। ব্যবসায়ীরা বলছেন, ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম ও ভারত থেকে একের পর এক ঢুকছে মশলার চালান। গত বছরের জুলাই থেকে 27 এপ্রিল পর্যন্ত দেশে আমদানি হয়েছে 1,53,560 মেট্রিক টন 12 ধরনের মশলা। মজুদেও ঘাটতি নেই, ফলে এবার কোরবানির আগে বাজার অনেকটাই স্থিতিশীল। কোরবানির সামনে রেখে কিছু চাহিদা থাকে, সেক্ষেত্রে পর্যাপ্ত বাজার ভালো এবং পর্যাপ্ত মাল আছে। অন্য সময়ের তুলনায় বর্তমানে বাজার কমের দিকে। দামটাও মোটামুটি এখন স্বাভাবিক, অনেক মাল আবার নিম্নমুখী আছে। গত বছর কোরবানি ঈদের আগে প্রতি কেজি এলাচির দাম ছিল 5,500 টাকা, এবার বিক্রি হচ্ছে 3700 টাকায়। 360 টাকার মিষ্টি জিরা এবার 180 টাকা, 1600 টাকার লবঙ্গ 1400 টাকা। বাজার এভাবে স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকি চান ভোক্তারা। অন্যান্য বছর থেকে এবছর বাজারটা একটু স্থির আছে। তো বছর একটু দাম কম,
মোটামুটি ভালো আর কি। এখন থেকে যদি মনিটরিং করে তাহলে সব কিছু নিয়ন্ত্রণে থাকবে। ঈদ পর্যন্ত সময় যদি সরকার এটা নিয়ন্ত্রণে রাখে তাহলে জনগণের জন্য ভালো হবে। এবার অবৈধ পথে মশলা জাতীয় পণ্য ঢোকায় বাজারে প্রভাব পড়ছে। পাশাপাশি বৈধ আমদানিকারকেরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন বলে দাবি ব্যবসায়ীদের। মশলার ক্ষেত্রে লোকসানে তাদের আন্ডার কস্টিংয়ে পণ্যটি বিক্রি করছেন। এটির মূল কারণ হচ্ছে আপনারা জানেন যে আমাদের মশলার ক্ষেত্রে চোরাই পথে বেশি পণ্য আমদানি হওয়ার কারণে কস্টিংটা হচ্ছে, কিন্তু এদের সাথে চোরা পথে আসার সাথে মিল হচ্ছে না। এখন দেখা গেছে যে ওই মালগুলো অনেক কম দামে বিক্রি হচ্ছে, যার কারণে এখানে যারা ব্যবসায়ীরা তারা আসল ব্যবসায়ী তারা লসে খাচ্ছে। মশলার বেশ কিছু চালান এখনো খালাস হচ্ছে বন্দরে, আসার পাইপলাইনে আছে আরও। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঈদ উল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের গবাদি পশু খামারিরা। জেলায় চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশু থাকলেও গোখাদ্যের অস্বাভাবিক দাম নিয়ে তারা চিন্তিত। খামারিদের দাবি, ভারতীয় গরু আসা বন্ধ করা গেলে লাভের মুখ দেখবেন না। ভোর থেকে রাত ব্যস্ততা এখন তুঙ্গে। আসন্ন কুরবানির ঈদ সামনে রেখে টাঙ্গাইলের 26,000-এর বেশি খামারে চলছে প্রস্তুতি। চরাঞ্চলে নিজস্ব জমিতে আবাদ করা কাঁচা ঘাস দিয়ে কিছুটা সাশ্রয় হলেও বাজারে গোখাদ্যের দাম আকাশচুম্বী। খামারিরা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পশুপালনের ব্যয় আগের চেয়ে বেড়েছে কয়েক গুণ। ন্যায্য দাম না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার ভয় তাদের। চিরার বুসি আনবার গেলে এর দাম আছে 900 টাকা বস্তা। কেমনে করে গরু পালবো? 1 বছর ধরে পালতেছে, আমার পরে 60-70 হাজার টাকা খরচ হয়েছে এই গরুতে। 20-30 হাজার টাকা যদি একটা গরুতে আমাদের লাভ হয়, সেক্ষেত্রে আমাদের কিছু আশা থাকে। রোজার ঈদের আগে আমরা এই যেগুলা বিদেশি জাতের ছিল সেগুলা বিক্রি করেছি। এখন আমরা কুরবানির জন্য দেশি গরু প্রস্তুত করছি। বাহিরের দেশ থেকে গরু না আসে তাহলে হয়তো আমাদের খামার ব্যবস্থা টিকে থাকবে। সরকারি হিসাবে জেলায় এবছর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে 2,33,993টি গবাদি পশু, যেখানে জেলার চাহিদা 1,95,178টি। অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত পশু রয়েছে প্রায় 40,000। কোনো প্রকার স্টেরয়েড বা নিষিদ্ধ বাম বড়ি এগুলো যেন তারা গবাদি পশুতে ব্যবহার না করে। তো এক্ষেত্রে আমরা বিভিন্নভাবে বিভিন্ন উঠান বৈঠকে বা বিভিন্নভাবে আমাদের লিফলেট বা আমাদের বিভিন্ন সভা সেমিনারে আমরা তাদেরকে এই জিনিসগুলো পরামর্শ দিয়ে থাকি। চাহিদার উদ্বৃত্ত পশু টাঙ্গাইলকে স্বস্তিতে রাখলেও বাজার অনিশ্চয়তা এখন বড় চ্যালেঞ্জ। দেশি উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে প্রয়োজন নীতিগত সহায়তা ও বাজার সুরক্ষা। তাপস সরকার, যমুনা নিউজ। হাম উপসর্গে থামছে না মৃত্যু মিছিল। সিলেটে ও বরিশালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 5 শিশুর। এর মধ্যে সিলেটেই মারা গেছেন 4 জন। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গ নিয়ে মোট 24 জন প্রাণ হারিয়েছেন। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে সিলেট ওসমানী মেডিকেলে নতুন করে ভর্তি হয়েছেন 53 জন। বরিশালের শেরি বাংলা মেডিকেলে 24 ঘন্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে 1 জনের, নতুন করে ভর্তি হয়েছেন 33 জন। চাঁদপুর সদর হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 15 জন। বর্তমানে হাসপাতালটি চিকিৎসাধীন রয়েছে 45 জন। এছাড়াও রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীর ভিড় রয়েছে। অনেক জায়গায় ওয়ার্ডে পর্যাপ্ত জায়গা সংকুলান না হওয়ায় বারান্দায় রেখেই চলছে রোগীদের চিকিৎসা। আবার কোথাও একই বেডে একাধিক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এতে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। খেসনিউটিক আছে, তারপরে অনেক অবস্থা খারাপ, তারপরে এখানে দিয়ে পাঠাইছে। এখানে এসে 3 দিন, তারপরে আইসে 3 দিন পর সিরিয়াল পাই ভর্তি চাইছে 9 দিন। এখানে একটা ব্যান আছে, সেটা বিক্রি করেছি বাড়িতে। এখন ধরেন হেরাম আমার কিছু নাই যে বিক্রি করি আমি চিকিৎসা করবো। হাম পরিস্থিতির আরও খবর জানতে যাব চাঁদপুরে সহকর্মী ইব্রাহিম রনির কাছে। ইব্রাহিম, জানাবেন আক্রান্তরা ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছে কিনা, চিকিৎসা সরঞ্জাম রয়েছে কিনা পর্যাপ্ত, আর টিকাদান কর্মসূচির কি খবর? চাঁদপুরে হামের প্রাদুর্ভাব কিছুতেই কমছে না। আসলে টিকাদান কার্যক্রম চলছে বেশ কিছুদিন ধরেই। জেলায় এ পর্যন্ত 3,23,000 শিশুকে টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ যেমনটি জানিয়েছে প্রায় 99% শিশুকে টিকা দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু হামের প্রাদুর্ভাব কমছে না। স্বাস্থ্য বিভাগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালে বেড সংখ্যা বাড়ানো হয়েছে, আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে, আগে 3টি ছিল, এখন 4টি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা চলছে, যেখানে কিন্তু 45 জন রোগী এই চাঁদপুর সদর হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু হামের প্রাদুর্ভাব না কমায় অভিভাবকরা হতাশ, শিশুরা আসলে হামে আক্রান্ত হয়ে বেডে কাতরাচ্ছে। কিন্তু চিকিৎসা যেটি হচ্ছে আসলে এই যারা আক্রান্ত হচ্ছে হামে, তারা কিন্তু 79% শিশুই কিন্তু টিকা না দেওয়া, অর্থাৎ যারা এখনো পর্যন্ত কোনো টিকা দেননি তাদের এই যারা শনাক্ত হয়েছে তাদের কিন্তু 79%ই হামে আক্রান্ত, এটি আসলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। তো আমি কথা বলেছিলাম হাসপাতালের অভিভাবকদের সাথে যারা হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন, তারা কিন্তু বলছেন যে হাসপাতালে কিছু ওষুধ পাওয়া যাচ্ছে, আবার কিছু ওষুধ পাওয়া যাচ্ছে না। যেহেতু হাসপাতালে রোগীর চাপ আছে, সে কারণে কিন্তু বেড এবং মেঝেতে এবং এমনকি করিডোরেও দেখা যাচ্ছে যে অভিভাবকরা দিনরাত কাটাচ্ছেন তার ছোট্ট শিশুকে নিয়ে। তো আসলে যেহেতু হামের প্রাদুর্ভাব কমছে না, অভিভাবকরা কিন্তু নিশ্চিন্ত হতে পারছেন না। চিকিৎসকরা বলছেন যে আসলে যদি যে টিকাদান কর্মসূচি চলছে সেটি আগামী কিছুদিনের মধ্যেই শরীরে অ্যান্টিবডি তৈরি হলে হামের প্রাদুর্ভাব কমে আসবে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। শাফিন। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। শুধু কাগজে কলমে নয়, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সত্যিকারের অর্থে সবাইকে একমত হতে হবে। তাহলেই দুর্নীতি, অনিয়ম রোধ এবং জনস্বার্থে সাংবাদিকতার আসল শক্তি কাজে লাগানো যাবে। ম্যানেজমেন্ট রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত বাংলাদেশ জার্নালিজম কনফারেন্সে এসব আলোচনা উঠে আসে। প্রথম সম্মেলনে দেশি বিদেশি 5 শতাধিক সাংবাদিক, গবেষক, সম্পাদক অংশ নিয়েছেন। রাজধানীর রেডিসন হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশি সাংবাদিকরা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন, ঝুঁকি ও নজরদারির সংখ্যা কমানো যায়নি। গবেষকরা বলেন, রাজনৈতিক চাপ এবং প্রাতিষ্ঠানিক সেন্সরশিপের কারণেই অনেক প্রতিবেদন আলোর মুখ দেখে না। তাছাড়া অনুসন্ধানী প্রতিবেদনের জন্যও রয়েছে তহবিলের অভাব। দাবি, অনেক সাংবাদিক রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠতে পারেন না। এ সময় যমুনা টেলিভিশনের CEO ফাহিম আহমেদ বলেন, বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা কিছু ক্ষেত্রে প্রশাসনকে তৎপর হতে বাধ্য করেছে। আমরা বিজ্ঞাপন নির্ভর মিডিয়া অনুসন্ধানী সাংবাদিকতার সাথে অনেকটা সাংঘর্ষিক। জার্নালিজম করতে গেলে যেরকম ফান্ড থাকে, আমাদের এখানে সেরকম কিছু না। ফলে আমাদেরকে আমাদের টাকা দিয়েই করতে হয় যেটুকু, এবং অনেক প্রতিষ্ঠানের পক্ষে দীর্ঘমেয়াদী অনুসন্ধান করানো সম্ভব না। এইটাই আমাদের নীতি ছিল, যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। শতাব্দী পেরিয়েও বাঙালির হৃদয়ের প্রতিটি স্পন্দনে আছেন বিশ্বকবি। আজ রবি ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ণাঢ্য আয়োজন। নওগাঁর পতিশরে কবিগুরুর কাছারি বাড়ির আঙিনায় দিনব্যাপী সাংস্কৃতিক সভার উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী বলেন, রবি ঠাকুরের সার্বজনীন সাহিত্য চর্চা বাংলা ভাষাভাষীদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। উৎসব ঘিরে নাগর নদের তীরে বসেছে গ্রামীণ মেলা, ভিড় জমিয়েছেন কবির ভক্ত অনুরাগীরা। এছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়ি এবং কুষ্টিয়ার কুঠিবাড়িতে আলোচনা সভা সহ রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। তার যে সার্বজনীন যে একটা সাহিত্য চর্চা শুধু নয়, সাহিত্যের যে বাণী, যে কথাগুলো তিনি এই উপমহাদেশে, বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যারা আমরা পড়াশোনা করি বা বাংলা ভাষায় যারা কথা বলি, তাদের কাছে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিশ্বকবির জন্মজয়ন্তীর আয়োজন নিয়ে আরও জানবো। নওগাঁয় রয়েছেন সহকর্মী শফিক ছোটন। শফিক, জানাবেন যে এই মুহূর্তে কি আয়োজন চলছে? প্রতিশোরে দিনব্যাপী ভক্ত অনুরাগীদের আনাগোনা কতটা দেখছেন?
শাফিন, প্রতিশরে এবারের যে ভক্ত অনুরাগীদের উপস্থিতি তাতে বেশ চোখে পড়ার মতো এবং উৎসব মুখর হয়ে উঠেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই অঞ্চলের যে স্মৃতিচিহ্নগুলো আছে, যে স্মৃতিবিজড়িত জায়গাগুলো আছে, সেই সব জায়গার প্রত্যেকটিতেই আজকে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু প্রতিশরে বিশেষভাবে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং বড় পরিসরে বর্ণিলভাবে অনুষ্ঠান হচ্ছে। সকালেই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সঙ্গে আরও দুজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সহ বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন। তারা উদ্বোধনের পর আলোচনায় অংশ নিয়েছেন এবং আলোচনায় আলোচকগণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম, একই সাথে তার সাহিত্যকর্ম নিয়ে, তার জীবনী নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন এবং আলোচকরা মূলত যেটি বলেছেন যে বিশ্বকবি আসলে এই অঞ্চলে এসেছেন, বিশেষ করে প্রতিশরের আঙিনায় তিনি বারবার ছুটে এসেছেন। এখানকার প্রাণ প্রকৃতি, এখানকার সহজ সরল প্রজা, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের সঙ্গে তিনি মিশেছেন। তার যে সাহিত্যকর্মগুলো, সেই সাহিত্যকর্ম জুড়ে এই অঞ্চলের প্রকৃতি এবং মানুষ লুকিয়ে আছে এবং সেটি কিন্তু প্রমাণিত হয়। যার কারণেই বিশ্বকবি এখানে এসে তিনি যেমন সমৃদ্ধ হয়েছেন, তেমনি কিন্তু বিশ্বকবির যে সাহিত্যকর্ম সেটিও সমৃদ্ধ হয়েছে এবং এই কারণেই প্রতিশরকে বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পণ্যভূমি। এই পণ্যভূমিতে আজকে কিন্তু সারা দেশ থেকে রবীন্দ্র ভক্ত, গবেষক, অনুরাগী এবং কবি সাহিত্যিকরা ছুটে এসেছেন। বলা চলে প্রতিশরের যে কাচারি বাড়ি, সেই কাচারি বাড়ির আঙিনায় একটা মিলন মেলা তৈরি হয়েছে। এই মুহূর্তে নামাজের বিরতি, নামাজের পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং নাগর নদের তীরে যে মেলা বসেছে, সেই গ্রামীণ মেলায় কিন্তু মানুষ জমজমাট একেবারে বেচাকেনা, সেই সাথে ভক্ত অনুরাগীদের আসলে মিলন মেলা, এমনটি বলা যায়। শাফিন। শফিক, ধন্যবাদ। 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দের এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের সব শাখায় অসামান্য অবদান রাখা কবিগুলোর কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলার রূপ, রং, গন্ধ। ধরা দিয়েছে বাঙালির আবেগ, জীবনবোধ। জন্মেছেন জমিদার পরিবারে, পারিবারিকভাবেই সাহিত্যের সঙ্গে ছিল বোঝাপড়াও। তারই ধারাবাহিকতায় রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাবের আলোয় উদ্ভাসিত হয়েছে বাংলা সাহিত্য। 150 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও ভালোবাসা, মানবপ্রেম আর প্রকৃতির কথায় আজও সমান প্রাসঙ্গিক বিশ্বকবি। চয়ন, শব্দ, এইগুলোর সাথে অন্য কোনো গানের সুর বা শব্দচয়ন, এইগুলোর তুলনা তেমন, মানে রবীন্দ্রসঙ্গীত। যখন মন খারাপ থাকে, একা একা থাকি, তখন রবীন্দ্রনাথের গানগুলো তো আসলে এরকমই, একা একা শোনার মতো। কবিতাই ছিল রবীন্দ্রনাথের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। 52টি কাব্যগ্রন্থে বাংলার জনজীবনের সকল অনুভূতিকে যেন প্রকাশ করেছেন ছন্দে ছন্দে। রবীন্দ্রনাথের প্রতি একটা আগ্রহ আমার মায়ের কাছ থেকে আমি এটা পেয়েছি। রবীন্দ্রনাথের গানগুলোতে এমনই, যেমন মনকে স্পর্শ করে। শুধু কবিতা নয়, বাস্তবে সাহিত্যের যেখানটাই হাত দিয়েছিলেন রবীন্দ্রনাথ, সবখানেই সেটা পেয়েছে পূর্ণতা। প্রায় 2000 গানের বিশাল সাম্রাজ্য 1 শতাব্দী পরেও মন্ত্রমুগ্ধ করে রাখে বাঙালিকে। রবীন্দ্রনাথকে সবাই বোঝে না, রবীন্দ্রনাথকে সবাই ধারণ করতে পারে না, আর যারা করে আসছে তারা রবীন্দ্রনাথকে ছাড়তে পারে না। খালি রবীন্দ্রসঙ্গীত না, নজরুল সঙ্গীতও মানুষ কম শোনে, বা সত্যি বলতে গানের চর্চাটাই আসলে এখন কমে এসেছে। তো প্রযুক্তি আর ব্যস্ততায় বদলে গেছে জীবন, তবুও সম্পর্ক, মানবিকতা আর শান্তির খোঁজে বারবার ফিরে আসতে হয় রবীন্দ্রনাথের কাছেই। আমাদের পড়াশোনার অভ্যেসটা কমে গেছে। আমরা যদি ছোটবেলা থেকেই ওই স্মার্টফোনগুলোতে ডুবে না গিয়ে একটু বইপত্র পড়তাম, তাহলে রবীন্দ্রনাথ এমনি আমাদের কাছে আসতো। নতুন প্রজন্মের কাছেও ভিন্নভাবে ধরা দেন তিনি। কখনো গান, কখনো কবিতায়, আবার কখনো নাটক, ছোট গল্পে নিজেকে খুঁজে ফেরে পাঠক, শ্রোতা, দর্শক। 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 49টি ছোট গল্প, বাদ পড়েনি ছবি আঁকা। এমন সৃষ্টিশীল মানুষ আর দেখেনি বাংলা সাহিত্য।
একটা যুগোপযোগী পরিবেশন যেমন প্রয়োজন, তেমনি সবাই মিলে সত্যিকার অর্থে রবীন্দ্রনাথের আদর্শেও এবং তার যা মূল কথা সেগুলো যদি আমরা তুলে ধরতে পারি, নিশ্চয়ই প্রজন্মের কাছে আমরা তার বার্তাটিও পৌঁছে দিতে পারবো। সেই ক্ষেত্রে শিল্পী হিসেবে, সংস্কৃতি কর্মী হিসেবে আমাদের অনেক বড় দায়িত্ব রয়ে গেছে। তবে রবীন্দ্রনাথ চির আধুনিক। সময়ের পথ ঘুরে রবীন্দ্রনাথের কাছে এসেই প্রশান্তি খুঁজে পাবেন ক্লান্ত পথিক। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে। ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত 8:50 এমিরেটাসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা হয়। এ সময় বিমানবন্দরে ফ্লোরিডার মায়ামি বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৃষ্টির মরদেহ নিয়ে ফ্লাইট ঢাকায় পৌঁছাবে কাল সকাল 8:40। এদিকে প্রিয় সন্তানের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে নিহত বাংলাদেশি কর্মী দীপালি আক্তারকে ফরিদপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। সকাল 10টায় চরভদ্রাসন উপজেলার মুন্সিরচর বাজারে ঈদগাহ মাঠে তার জানাজা হয়। পরে মোল্লারডাঙ্গি গ্রামে তার দাফন হয়। এর আগে সকাল 8:45টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছায় গ্রামের বাড়ি। তাকে শেষবার এক নজর দেখতে ভিড় জমান স্বজন প্রতিবেশীরা। পুরো গ্রামই শোকের ছায়া। গত 8 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলায় লেবাননে প্রাণ হারান দীপালি। গতরাতে তার মরদেহ দেশে পৌঁছায়। পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরত আনা যাবে না। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। রেল খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লুটপাট ও দুর্নীতির কারণে সম্ভাবনাময় এই খাতটি আজও কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারেনি। এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ি লীগের দ্বিবার্ষিক সম্মেলন। তিনি বলেন, সময়মতো সঠিক পরিকল্পনা ও পরামর্শ বাস্তবায়ন করা হলে বাংলাদেশের রেল ব্যবস্থাপনা উন্নত দেশের পর্যায়ে যেতে পারত। কিন্তু নীতি নির্ধারণে স্বচ্ছতার অভাব এবং দুর্নীতির কারণে রেলের বিশাল সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না। ফলে খাতটি এখনও লাভজনক হয়ে উঠতে পারছে না। আরও বলেন, নতুন জেলা উপজেলায় গঠিত হলেও দেশের সব অঞ্চলে এখনও রেল যোগাযোগ নিশ্চিত করা হয়নি, যা আঞ্চলিক বৈষম্য বাড়িয়ে দিচ্ছে। এ সময়ে রেলসহ দেশের সব শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিপুল পরিমাণ রেলের যে সম্পত্তি আছে, যে সম্পত্তি বেদখল হয়ে যারা যখন ক্ষমতায় আসে তারা সেখানে লুটিপাটি খাচ্ছে। ক্ষমতাসীনরা তাদেরকে পেলে পুষে তাদেরকে ছত্রছায়ায় রেখে নিজেরা বেনিফিশিয়ারি হয়েছে। বাংলাদেশের সমস্ত জেলাগুলোতে কানেক্টিভিটি হচ্ছে না। রেলের যে দুর্নীতি হচ্ছে, রেলের আধুনিকীকরণ, রেলের স্টেশনগুলোকে আরো আধুনিক, সেই সাবেক পুরনো ভেঙে চুরে সব পড়ে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগর উত্তরে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার 3 শতাধিক মানুষ। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ফুলের মালা পরিয়ে তাদের বরণ করে নেন দলটির উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। যোগ দেয়াদের মধ্যে রয়েছেন গণ অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, আপ বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা। দলমত নির্বিশেষে এনসিপিতে যোগ দেয়া নেতাকর্মীরা দলটিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলছেন নেতারা। জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা বিবেচনায় জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের দাবি জানিয়েছেন তরুণরা। সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক, স্বাধীনতা থেকে সক্ষমতা স্লোগানে আয়োজিত এই সমাবেশ থেকে তারা এই দাবি জানান। তারা বলেন, উন্নত বিশ্বের কার্বন নিঃসরণে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ। বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বেড়ে পরিবেশ ধ্বংস হচ্ছে। এছাড়া অতিবৃষ্টি ও অতি খরা হলেও সরকার ক্ষতিপূরণ আদায়ে উদাসীন। কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায় করে পরিবেশ ও মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান তারা। বলেন, জীবাশ্ম জ্বালানির নিঃসরণ বাতাস বিষাক্ত করছে ও জলবায়ুর বিপর্যয় ডেকে আনছে। পৃথিবীকে বাসযোগ্য রাখতে কয়লা ও তেলের উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার আহ্বান জানান তরুণরা।
2030 সালের মধ্যে পৃথিবী জলবায়ু সংকটে আরও কঠিন থেকে কঠিনতর হবে এবং আমরা চাচ্ছি না যে সেই পর্যায়ে আমাদের পৃথিবী এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে পৌঁছাক। বড় বড় দেশ আমেরিকা, চায়না, ভারত তারাই কিন্তু কার্বন নিঃসরণ করছে এবং তাদের এই কারণে কিন্তু আমরা ছোট ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমরা বলছি লস অ্যান্ড ড্যামেজ আমাদের দিতে হবে। নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে, অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমাতে হবে এবং এটা যদি আমরা পারি তাহলে আমরা আমাদের যে 21শ শতাব্দীর যে সবথেকে বড় চ্যালেঞ্জ যে জলবায়ু পরিবর্তন, সেখান থেকে আমরা পরিত্রাণ পাবো। কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত ডাকাত ফজল কাদের বাহিনীর 4 সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেন। বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় বাহিনীর সদস্যরা মহেশখালীর ধলঘাটা নাছিরডেল এলাকায় অবস্থান করছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে সেখানে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে 4 জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড তাজা কার্তুজ এবং 5টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা সবাই মহেশখালী থানার বাসিন্দা। রাজধানীর মোহাম্মদপুর, শেরেবাংলানগর এবং আদাবর এলাকায় ব্লক রেইড চালিয়ে বিপুল অস্ত্র ও মাদকসহ 11 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিশেষ এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার রাজধানীর 3টি এলাকায় একযোগে অভিযান চালায় র্যাবের 5টি দল। অভিযানে একটি 1 শুটার গান, 4 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে শ্যামলী এলাকায় রিকশায় করে মাদক পাচারের সময় 5 জনকে হাতে নাতে আটক করা হয়। এছাড়াও মোহাম্মদপুর ও আদাবর থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় চাপাতি ও তরবারি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কে বসছেন পশ্চিমবঙ্গের মসনদে? এই প্রশ্নের জবাব মিলবে আজই। নতুন মুখ্যমন্ত্রী নির্ধারণে স্থানীয় সময় বিকেল 3টায় 207 নতুন বিধায়কের সাথে রুদ্ধদ্বার বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে আলোচিত শুভেন্দু অধিকারীর নাম। আলোচনায় রয়েছে আরও কয়েকজন বিজেপি নেতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্ধারণে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাকে বরণ করে নেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। এর আগে কলকাতায় পৌঁছান ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। অমিত শাহর পাশাপাশি বাংলার নতুন শাসক নির্ধারণের দায়িত্ব পেয়েছেন তিনিও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নির্বাচনের দায়িত্ব পেয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করার দারুণ এক সুযোগ আমার জন্য। আশা করি আলোচনার মাধ্যমে বাংলার জন্য সঠিক সরকার নির্বাচন করা হবে। বাংলা বিজয়ের পর থেকে সরকার গঠনের তোড়জোড় চালাচ্ছে বিজেপি। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিকাল 3টায় নবনির্বাচিত 207 বিজেপি বিধায়কের সাথে বৈঠকে বসবেন অমিত শাহ ও মোহন মাঝি। এরপরই ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রীর নাম। সর্বোচ্চ পদে সবচেয়ে আলোচিত শুভেন্দু অধিকারী। পরপর 2 নির্বাচনে তিনি হারিয়েছেন নিজেরই এক সময়কার গুরু মমতা ব্যানার্জিকে। তালিকায় আরও রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পল। অবশ্য বিরোধীদের দাবি বৈঠক কেবল লোক দেখানো। শীর্ষ পদ চূড়ান্ত করে ফেলেছেন প্রধানমন্ত্রী। বিজেপিতে অন্যান্য নেতাদের মতামত নেওয়া হয় না। প্রধানমন্ত্রী ও অমিত শাহ যা চান তাই হয়। তারা আগেই সব ঠিক করে রেখেছেন, এখন শুধু ঘোষণা বাকি। বিহারেও অনেক হেভিওয়েট নেতার নাম আলোচনায় ছিল, অথচ তারা এমন একজনকে বেছে নিয়েছে যার নাম রাজ্যের অনেকেই শোনেননি। শনিবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অভিষেকের জমকালো আয়োজন। শপথ নেবেন নতুন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা, যাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলি ছোড়ার পর 2টি বাইকে চেপে পালিয়ে যায় দুর্বৃত্তরা, যার মধ্যে একটিকে উদ্ধার করে মধ্যগ্রাম থানায় নিয়ে গেছে পুলিশ। ঘটনাস্থলের অন্তত 5 থেকে 6 কিলোমিটার দূরে আবর্জনার স্তূপে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বাইকটি। ধারণা, যার নাম্বার প্লেট ভুয়া। এমনকি ঘষে তুলে ফেলা হয়েছে বাইকটির চেসিস ও ইঞ্জিন নম্বরও। একে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন তদন্তকারীরা। ভারতের তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। এখনও ম্যাজিক ফিগার 118 আসন নিশ্চিত না হওয়ায় থালাপতি বিজয়ের দল টিভিকে সরকার গঠনের আহ্বান জানাননি রাজ্যপাল।
এদিকে গুঞ্জন উঠেছে বিজয়কে ঠেকাতে একজোট হতে পারে ডিএমকে ও এআইএডিএমকে। এ পরিস্থিতিতে টিভিকে জানিয়েছে সরকার গঠনের সুযোগ না পেলে একযোগে 107 এমপির সবাই পদত্যাগ করবেন। নির্বাচনে সর্বোচ্চ 108 আসন জিতেছে বিজয়ের দল, যার মধ্যে তিনি একাই জিতেছেন 2টি আসনে। এর মধ্যে দলটিকে সমর্থন দিয়েছেন কংগ্রেসের 5 বিধায়ক। অন্যদিকে ডিএমকের 59 এবং এআইএডিএমকের 47টি আসনে জয় পেয়েছে। যুদ্ধবিরতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। তেহরানের দাবি, নিজস্ব জলসীমায় তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। জবাবে যুক্তরাষ্ট্রের নৌবহরে পাল্টা মিসাইল ড্রোন হামলা চালায় আইআরজিসি। এরপরই ইরানি বন্দর, যুদ্ধজাহাজ এবং বেশ কিছু শহরে অভিযান শুরু হয়। বৃহস্পতিবার হরমুজ প্রণালী পেরুতে যায় 3টি মার্কিন ডেস্ট্রয়ার। এগুলো হলো ইউএসএস ম্যাসন, ইউএসএস রাফায়েল পেরালতা এবং ইউএসএস ট্রাক্সটান, যা সবকটি আর্লেই বার্গ গাইডেড মিসাইল শ্রেণীভুক্ত আধুনিক যুদ্ধযান। জলপথটি পাড়ি দেওয়ার সময় ইরানের আকস্মিক হামলার শিকার হয় জাহাজগুলো। ছোড়া হয় একাধিক ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোন। অবশ্য হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তেহরানের দাবি, জলসীমায় একটি তেলবাহী ট্যাঙ্কারে প্রথমে হামলা চালায় ট্রাম্প প্রশাসন। জবাবে ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাপ শহর ও হরমুজগান প্রদেশের সিরিক শহরে হামলার অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এছাড়াও ইরানের বন্দর ও জাহাজ লক্ষ্য করেও চালানো হয় হামলা। পাল্টাপাল্টি হামলার পরও মার্কিন প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন তেহরান আলোচনা এখনও চলমান। ইরানিদের সঙ্গে আমাদের আলোচনা চলছে, খুব ভালোভাবেই চলছে, কিন্তু তাদের বুঝতে হবে এই চুক্তি না হলে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তারা এই চুক্তি করতে চায়, আমার চেয়েও বেশি করতে চায়। আপনারা এটাই শুনতে চেয়েছিলেন। চলমান যুদ্ধবিরতি এখন অনেকটাই ভঙ্গুর। 7 এপ্রিল 2 দেশের মাঝে যুদ্ধবিরতি কার্যকর হলেও মাঝে মধ্যেই ছোটখাটো হামলা হচ্ছে। সোমবারও ইরানের 6টি নৌকা ধ্বংসের দাবি করে মার্কিন সামরিক বাহিনী। অনিক রহমান, যমুনা নিউজ। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে। পরের ঘন্টায় খবর নিয়ে ফিরবেন দেবাশিস রঞ্জন সরকার। সাথেই থাকুন।